এবার চলো কেপি কেসির ব্যাপারটা তো আমরা অলরেডি দেখে আসছি যে ভাই কেপি আসলে কি। কেপি আসলে কি, উপরে থাকে হচ্ছে উৎপাদ যতটা থাকবে, তাহলে সেই উৎপাদ যেটা আছে তার কিন্তু কি লাগবে, আংশিক চাপ লাগবে, ডিভাইডেড বাই সেই বিক্রিয়ক যেটা আছে সেই বিক্রিয়কটার আংশিক চাপ লাগবে আর কি। এই তো ঘটনা, যেখানে ওর মোল সংখ্যাটা পাওয়ার হবে, এর মোল সংখ্যাটা এর পাওয়ার হবে আর কি, এই তো। আচ্ছা, কেসি এর ব্যাপারটা কি? কেসি এর ব্যাপারটা ছিল এরকম টাইপের, ছিল হচ্ছে এইটা। ধরো যে উৎপাদ যেটা তোমার কাছে থাকবে, যেটা লিখলাম একটু আগে, উৎপাদ যতগুলোই থাকবে তাদের ঘনমাত্রা তুমি নিবা, তার উপরে তার মোল সংখ্যা দিবা, ডিভাইডেড বাই তুমি কি করবা, বিক্রিয়ক দিবা, তার উপরে তার মোল সংখ্যা থাকবে আর কি। এই তো ঘটনাটা দিলাম। আচ্ছা, তাহলে এবার আমাকে কিছু প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে, বাট কি প্রশ্নের উত্তর দিবে এটা তো জিজ্ঞাসাই করে নিয়ে। আচ্ছা দেখো, কেসি কেপির মান শূন্য হতে পারবে? কেসি বা কেপি এটাকে কে দিয়ে প্রকাশ করি আমরা, বলো আমাকে, এটাকে কে দিয়ে বলা যায় কিনা, বলা যায়? বুঝতেছো না? কেপি দিলে তো আসলে তোমার কাছে এই আংশিক চাপের মাধ্যমে সাম্য ধ্রুবক, আর সি দিলে হচ্ছে কি ঘনমাত্রার সাপেক্ষে তার সাম্য ধ্রুবক। তাহলে এক কথা যদি বলি, কে এটা হচ্ছে আমাদের কাছে সাম্য ধ্রুবক, কে হচ্ছে আমাদের কাছে কি সাম্য ধ্রুবক। আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমাকে বলো সাম্য ধ্রুবকের মানটা শূন্য বা অসীম হবে কিনা, শূন্য বা অসীম হবে কিনা, শূন্য বা অসীম হবে কিনা? হবে? উত্তর হচ্ছে না, হবে না। কেন? কেন হবে না? কারণ যদি শূন্য হইতে হয়, ধরো কে এর মানটা আমি বলতেছি কত, শূন্য। শূন্য মানে আমাদের কাছে এই উপরে উৎপাদের পরিমাণটা শূন্য হইতে হয় আর কি, তার মানে প্রোডাক্ট শূন্য হইতে হবে আর কি। তাহলে প্রোডাক্টের পরিমাণটা আমাদের কাছে শূন্য হইতে পারে, যেটা থিওরিটিক্যালি পসিবল না। আবার ধরো কে এর মানটা অসীম হইতে গেলে আমাদের কাছে কি হওয়া লাগে, রিঅ্যাকটেন্টের যে পরিমাণটা আছে, রিঅ্যাকটেন্ট বা বিক্রিয়ক, এর পরিমাণটা আমাদের কাছে শূন্য হইতে হবে, এটাও আসলে পসিবল না। বুঝছো? এই দুটো একটা শর্তও পসিবল না। তার মানে কেপি কেসির মানটা শূন্য বা অসীম হইতে পারবে না। এটা সুন্দরভাবে ব্যাখ্যা করতে হবে, খ নাম্বারের জন্য কাজে লাগবে। আমি ওটা বুঝতে পারছি না? এখন এখানে একটা মজার ব্যাপার আছে ভাই, আপনি সবকিছু যদি হিসাব নিকাশ করতে চান সাম্যাবস্থায়, বাট সাম্যাবস্থা তো একটা স্পেশাল কেস, যখন দুইটার বিক্রিয়ার হার সমান থাকে। যদি বিক্রিয়ার হার সমান না থাকে, তখন যেটা হয় সেটাকে কিউ দিয়ে বলে আর কি, রিঅ্যাকশন কোশেন্ট বলে এটাকে, কি বলে, বিক্রিয়ার কোশেন্ট বলে বা রিঅ্যাকশন কোশেন্ট বলে। এই কিউটাও কিউ পি হইতে পারে, কিউ সি হইতে পারে। এটা কখন? এটা সাম্যাবস্থায় না, সাম্যাবস্থা ব্যতিরেকে যে কোনো অবস্থায়, সাম্যাবস্থা ব্যতিরেকে যে কোনো অবস্থায় হচ্ছে এটা কি বললাম, সাম্যাবস্থার বাইরে, সাম্যাবস্থায় না, সাম্যাবস্থার বাইরে যে কোনো কিছু আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে তার ফর্মুলা কি হবে? তুমি যদি এবার বের করতে চাও ফর্মুলাটা, তাহলে কিউপি সমানও কি হবে, ওই তুমি লিখতে চাও তো উৎপাদ, তাই না? এই উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই পি অফ বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে ভাইয়া কোনো তো প্রবলেম পাইলাম না আমি। এদিকে যদি সেমটাই যদি আপনি লেখেন, তাহলে কিউপি আর কেপি দুটোর ফর্মুলাই তো আপনি সেম লিখছেন এখানে, তাহলে কি ভাই কোনো ডিফারেন্স আছে? ডেফিনেটলি ডিফারেন্স আছে। কীরকম? আমরা যদি কিউ নেই আর যদি কে নেই, দুইটার মান বের করলাম, বের করে দেখলাম কিউ আর কে আসলে কেমন, সমান। তাহলে বিক্রিয়াটা তাহলে কোন জায়গায় আছে? বিক্রিয়াটা তাহলে সাম্যাবস্থায় আছে, ঠিক আছে? এবার বলো, কিউ ছোট, কে এটা হচ্ছে বড়, তখন বিক্রিয়াটা কেমন হতে পারে? কিউ বড়, ঠিক আছে, কে এটা হচ্ছে ছোট, তখন কেমন হতে পারে আর কি। এটা একটা কাজ করি, তো সাধারণত দেখা যায় আমরা যখন ক্লাসগুলো করি, তো তখন আসলে আমরা তো কখনো এটা জিজ্ঞাসা করি না, আমি তো কখনো আসলে কথা বলার সুযোগ পাচ্ছি না, সবাই তো আমরা আসলে কমেন্টে যাচ্ছি। তা আমি যেমন আবার ধরো প্রত্যেকটা কমেন্টের রেসপন্সগুলো করি, যেমন ধরো আমি তোমাদের বলি, দেখো আমার আমার এই জায়গায় আমি যতগুলো ক্লাস এই পর্যন্ত নিলাম তোমাদের ইয়েতে, মানে অক্সিগেমে যতগুলো ক্লাস নিচ্ছিলাম, তোমাদেরকে একটা জিনিস বলি, আমার ভালো লাগে না আর কি, মনোটোনাস একা একা ক্লাস নিতে ভালো লাগে না, আমার লাগে হচ্ছে তোমাদের সাপোর্ট লাগে আর কি। তো এই জন্য তোমাদের কিছু কাজ দিব এখানে। ধরো এই যে আমি তোমাকে বলতেছি যে কোনো ক্লাসে আসো, তোমাদের এখানে তুমি দেখবা তোমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য ওয়ান শটে সবগুলো ক্লাস আমরা করতেছি আর কি এখানে। তো এখানে তুমি প্লেলিস্টের ভিতরে আসো, যে কোনো একটা ক্লাস তুমি ওপেন করো। ধরো এই যে অর্গানিকের ক্লাসটা আমরা ওপেন করলাম, ওপেন করার পরে তুমি নিচে এসে তুমি একটা জিনিস দেখো, প্রত্যেকটা
প্রত্যেকটা কমেন্টে আমার রেসপন্স আছে আর কি। ধরো এইটা আছে, এটা রেসপন্সটা আমি একটু আগে দিয়ে আসলাম, তারপরে হচ্ছে যে আমি এইটা রেসপন্স দেওয়া, অক্সিজেন রেসপন্স দেওয়া আছে, প্রত্যেকটা কমেন্টে আমার রেসপন্স আছে। তার মানে ব্যাপারটা কি বলো তো ভাইয়া, যেহেতু আমি রেসপন্স করতেছি তোমাদের সাথে, তার মানে আমি তোমাদের সাথে কথা বলতে চাই। আমি স্টুডেন্টদের সাথে যে কথাই না বলি, তাহলে তো প্রবলেমটা বুঝবো কেমনে? আমি সব জানতার সমস্যা না, আমি ওই লেভেলে ভালো লেভেলের টিচারটাও না যে আমি স্টুডেন্টদের সাথে কথা না বলে আমি একা একাই সব পারবো আর কি, বুঝছো? আমি এটা পারি না। তো দ্যাটস ওয়াই তোমাদেরকে একটা ছোট্ট কাজ দিই আমি। এটা তোমার একটা বইয়ের মধ্যেও লিখে দেওয়া আছে, তো বা আমার ওই ভিডিওর মধ্যেও আছে, তা আমি তবুও এটা তোমাকে কাজ দিলাম যে তোমরা আমাকে একটা কথা বলবা, এইটা একটা হোমওয়ার্ক, অ্যান্ড তোমরা এটা করে কমেন্টের মধ্যে সুন্দরভাবে লিখবা যে কিউ এর মানটা ছোট, কে এর মানটা বড় হয়েছে, তখন বিক্রিয়াটার সাম্যাবস্থায় তো যায় নেই ডেফিনেটলি, তাহলে সাম্যাবস্থাটা কোন দিকে আছে আর কি, ঠিক আছে? সাম্যাবস্থাটা কোন দিকে আছে, হ্যাঁ, এটা একটা। আবার কিউ এর মানটা বড় আর কে এর মানটা ছোট, তখন সাম্যাবস্থা আসলে কোন দিকে আছে? এটা কি সাম্যাবস্থা পার করে গেছিল, হ্যাঁ, আর এটা কি সাম্যাবস্থা এখনো অর্জন হয় নাই, সাম্যাবস্থা অর্জন তো হয়েছে? এদের মধ্যে কোনটা কোন কেস, এটা একটু চিন্তা করে একটু উত্তর লিখবে আর কি। ভাই না পারলে কি কোনো প্রবলেম হবে না? এটা কিন্তু আমি অলরেডি তোমাকে বলে দিচ্ছি, নাহলে আমি এটা শর্টস বানাই আপলোড করে দেবো, কোনো চিন্তা করিও না। বাট একটু এটাকে হোমওয়ার্কটা করে সাবমিট করবো কমেন্টের মধ্যে, মাস্ট আমি এই জিনিসটা দেখবো আর কি, বুঝছো? এটা এবার তুমি আসো, না জানলেও প্রবলেম নেই, বাট বলে দিচ্ছি। কেসি এর মানের ক্ষেত্রে কোনটি সঠিক? কেসি এর মান 1 হইতে পারে, সমস্যা নেই, 1 হইতে পারবে। কেসি এর মানের প্রভাবকের উপর নির্ভর করে, প্রভাবকের মানের উপর নির্ভর করে না। কেসি এর মানের এর মান চাপের উপর নির্ভর করে। কেসি এর মান চাপের উপর নির্ভর করে কখন? যখন সেটা গ্যাস হয় তখন। কেসি এর মান অসীম হইতে পারে, এই কথা তো ভুল, অসীম হইতে পারে না, এই কথা সত্যি। 1 হইতে পারে, এই কথা সত্যি। কেসি এর প্রভাবক নির্ভরশীল করে না তো এটা, আর এটা চাপের উপর নির্ভর করে। বাট আমি কিন্তু কথা বলছি এটা পার্শিয়ালি ট্রু। কখন? যদি সেটা, যে এটা যদি কখন কার উপর বলো তো, ওই যে তোমার কাছে এটা যদি গ্যাসীয় পদার্থ হয় তখন আর কি। কারণ কেসি কিপি সম্পর্কে আমরা দেখছিলাম যে একটা মাত্র কন্ডিশনে গিয়ে গ্যাস দুইটা, মানে গ্যাসের জন্য কেসি বের করা যায়, গ্যাসের জন্য কেপি বের করা যায়, তাই না? এটা তো, বাট এইটা তুমি যে কেসি জাস্ট ইন্ডিভিজুয়ালি চিন্তা ভাবনা করে দেখো যে ভাই এটা মোটামুটি লিকুইড নিয়ে কথা বলতেছে, তারপর এটা চাপের উপর নির্ভর করতেছে না আর কি, বুঝছো? বাট ওইটা হচ্ছে মোর পারফেক্ট, এর মানটা 1 হইতে পারবে, এটা সঠিক, হ্যাঁ। এটা বিক্রিয়াটিতে কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। বিক্রিয়া কই, বুঝছো? এখানে বিক্রিয়াটা মিসিং, বুঝছো? এখানে একটু দেখতে হবে, উদ্দীপক দেখতে হবে। আমি এটা কাজ করি, মেবি জিনিসটা আমরা বিক্রিয়া ধরে নিলাম, জানি না কিন্তু এটা আমি এটাকে ধরো যে সাপোজ বলতেছি, হ্যাঁ, আমরা ধরে নিছি এটাকে, আমরা এটারে ধরে নিছি একটা, কারণ যেহেতু আমি দেখতেছি উদ্দীপকটা মিসিং, দ্যাটস ওয়াই। ধরো এটা গ্যাসীয় অবস্থা, এটাও আছে। এখান থেকে যখন যাচ্ছি আমরা, তখন ধরলাম এখানে হাইড্রোজেন গ্যাস, আর এখানে ধরলাম আয়োডিনটাও গ্যাসীয় অবস্থায় আছে, ধরলাম আয়োডিনটাও আমাদের কাছে গ্যাসীয় অবস্থাতেই আছে আর কি, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে ডেল এন এর মান কত? এন অফ পি মাইনাস এন অফ আর, তাহলে 2 - 2 এটা। তাহলে কি হবে? কেপি সমান কেসি আরটি টু দি পাওয়ার, এটা তো 0, তাহলে 0, ডেল এন এর মানটা 0, তাহলে তখন কি হবে? কেপি সমান কেসি। তো এইটা আমি ধরে নিলাম, ধরে নিয়ে আমি একটা জিনিস ধরে নিয়ে আমি অ্যান্সার করতেছি আর কি, বুঝছো? তোমরা অবশ্যই এটা বের করতে পারবা, এটা যদি বুঝে থাকো, যে প্রশ্নই দেখ না কেন তুমি পারবা, চিন্তা করো না। নিচের কোন বিক্রিয়া ডেল এন ইজ গ্রেটার দেন 0 না আর কি। দেখি একটু তাহলে আমরা এই জায়গায় যদি লিখি, এই জায়গায় হচ্ছে এনপি এর মানটা হলো 2, এন আর এর মানটা হলো আমাদের কাছে কত? 1। তাহলে এইটার জন্য যদি লিখতে যাই, তাহলে ডেল এন সমান কি হবে? 2 - 1 সমান হচ্ছে 1। তোমরা এটাই তো অ্যান্সার তো পেয়ে গেছি মনে হইতেছে আমরা। দেখো এটা, আর এটা কি হইলো? এটা হচ্ছে 2 - 3 করলে ডেল এন এর মানটা হচ্ছে আমাদের কাছে -1। আচ্ছা, এই জায়গার মধ্যে ডেল এন এর মানটা আমাদের কাছে কত? এটা হচ্ছে 0। এই জায়গায় যদি আমরা যাই তাহলে কি হবে? ডেল এন এর মানটা হবে হচ্ছে 2 - 4 করলে -2। তার মানে এটা হচ্ছে অ্যান্সার। তো এটা না, এটাও না, এটাও না, বুঝছি না? ওকে, এটা দেখ, নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়ায় কেপি এর একক কোনটা হবে আর কি। এখানে দেখো সাধারণত কেসি কেপির একক নেই, বাট আমরা চাইলে বের করে নিয়ে আসতে পারি। ধরো কেপি যদি বের করতে বলে আমাদের কাছে, এখান থেকে একক বের করতে বলে, তাহলে পি অফ NH3 স্কোয়ার দিলাম, তাহলে পি অফ N2 পি অফ হাইড্রোজেন এটা দিলাম কিউব। এই তো ঘটনাটা। আচ্ছা, তো নর্মালি পি এর ইউনিটটা কি হয়? পি ইউনিটটা হচ্ছে এটিএম এ হয়, তাহলে এটিএম এ স্কোয়ার, নিচে হলো কি
এটিএম নিলাম স্কোয়ার, তাহলে কি হবে এটিএম এর তুলনায় কিউব হবে আর কি, এটিএম কত হবে কিউব হবে, এই তো নিচে 4টা উপরে 2টা, তাহলে কি হবে এটিএমটা তুমি নিলা তাহলে -2 হবে আর কি, এটিএম তো -2 হবে, তাহলে -2 কোনটা হবে দেখো এই যে অপশনের মধ্যে আছে -2 আছে, বুঝতে পারছি অপশনের মধ্যে কি আছে -2 আছে। এবার আসো A2 প্লাস B2 টু AB, বিক্রিয়াটিতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.5 এটিএম চাপে কেপি এর মান এত হলে কেসি এর মান কত। তাহলে ধরে নিলাম এটাও সবগুলো গ্যাসের কথা বলতেছে, ধরে নিতে হবে কি সবগুলো গ্যাস, কিছু উল্লেখ করা নাই, তাহলে গ্যাস ধরে নিছি আমরা। তাহলে একটু আমাদের কাছে আসো কেপি এর মান আছে, কেসি এর মান তাহলে বের করতে হবে। তাহলে আমাদের কাছে কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, তাহলে আমাদের কাছে দেখো এটা হলো 2টা, এদিকে হলো 2, তাহলে কি হয়েছে, তাহলে একটা ঘটনা লিখতে পারি কিনা আমরা যে কেসি আর টি টু দি পাওয়ার 2 - 2 করলে 0, তাহলে কি হবে কেসি, তাহলে কেপি, তাহলে কেসি এর মান তাহলে কত হয়, কেপি এর মানটাই কেসি এর মান, সেটা কত 5.6, তাহলে কি হলো এটা 5.6 কোনটা, এই যে 2 নাম্বারটা হচ্ছে 5.6, বুঝছো? ওকে, মোলার ঘনমাত্রায় প্রকাশিত সাম্যধ্রুবক কোনটা, এইটা আমি জানি না, তোমরা একটু দেখো, এটা হচ্ছে কেসি বলে ভদ্রলোক আছে সেটা, কেসি। এবার আসো বিক্রিয়াটিতে সাম্যধ্রুবকের মান কত, সাম্যধ্রুবক মানে কেপি অথবা কেসি এর কথা বলছে, ঠিক আছে, সাম্যাঙ্ক সাম্যধ্রুবক সেম কথা আর কি, হ্যাঁ। আচ্ছা এইখানে দেওয়া আছে মোল সংখ্যা সাম্যাবস্থায় যথাক্রমে 13 13 13 8 10, আচ্ছা আমরা এটা পাইছি, এগুলো দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। এখন আমরা দেখো লিটার দেওয়া আছে আর এদিকে কি দেওয়া আছে, এই যে লিটার দেওয়া আছে, এখানে দেওয়া আছে মোল সংখ্যা দেওয়া আছে, তাহলে n/v করলে ঘনমাত্রায় পাবো, তাহলে এই ক্ষেত্রে আমাদের কেসি এর মানের কথা বলতেছে আর কি। এখানে বিক্রিয়াটার মধ্যে দেখো এটা বিক্রিয়া করে এটা তৈরি করছে, সমতা তার মানে করাই আছে, আমাদের প্যারানোর কিছু নাই, তাহলে আমরা লিখতে পারি এ বি যেটা আছে এর ঘনমাত্রা তার স্কোয়ার, তারপর কি আছে A2 যেটা আছে ওর ঘনমাত্রা ইন্টু B2 যেটা আছে ওর ঘনমাত্রা হচ্ছে এটা, গেল ঘটনাটা। এটার তাহলে কি হবে, এটার ক্ষেত্রে হবে হচ্ছে এই যে একটু ভালো করে বুঝাই বলি, এবি যেটা এবি এটার মোল সংখ্যা কত 13, তাহলে কি হলো 13/2, 2 কেন 2 লিটার আছে তাই এটা একটা স্কোয়ার ভ্যালু হবে, দিলাম ডিভাইডেড বাই এর ক্ষেত্রে কত, এর ক্ষেত্রে হচ্ছে 8, তাহলে হচ্ছে 8/2 ইন্টু তারপর কি হয়েছে 10/2 এরকম। তাহলে তুমি একটু আমারে বলতে পারবা ঘটনাটার অ্যান্সার কত আসতেছে, অ্যান্সার কত আসতেছে 2 স্কোয়ার নিচে 2 2 কেটে দিলাম, তাহলে আমার কাছে মনে হয় 13 × 13 ডিভাইডেড বাই 8 × 10, এইরকম করলে যে রেজাল্টটা আসবে সেটাই হবে আর কি। এখন ব্যাপারটা হচ্ছে ভাইয়া ক্যালকুলেশনে ঝামেলা করে কিনা আর কি, হ্যাঁ মিলাই দেখিও তুমি, এতর সাথে যখন ভাগ দিতেছো 8 × 10 তাহলে 169 2.11, এটা কি অপশনে আছে 2.112, হ্যাঁ এই যে আছে, গ্রেট, বুঝছো? এটা আমি যখন অ্যান্সার করি এগুলোর সাথে মিলাইতে যাই তখন আমার মনে হয় আল্লাহ মিলে যেন আর কি, মিলে যেন, ঠিক আছে, কারণ হচ্ছে যে যেহেতু ট্রাই করে নিয়ে আসি নাই তার মানে তো বিপদে পড়তে পারি, কারণ আমি আবার এখান থেকে কাছাকাছি দেখলে বেশ কয়েকটা ম্যাথে এরকম ঘটনা ঘটছে যে আমি এখানে কাছাকাছি দেখি তো কয়েকটা ডিজিট ওলটপালট হয়ে যায়, খুবই কাছাকাছি থাকি, এখানে ডিস্টেন্সটা আরেকটু দূরে হলে খুব ভালো হতো আমার জন্য, বাট ডিস্টেন্সটা আসলে দূরে না। তো যাই হোক, একটা সবসময় সব কিছু আসলে পারফেক্টলি পাওয়া যায় না লাইফে, সব কিছুর মধ্যে দিয়ে আসলে চলতে হয় আর কি, এটা বুঝছো? এবার আসো যে 2N2O4 এইটার সাথে বিক্রিয়ার সাম্যাবস্থায় বিয়োজনের মাত্রা যদি আলফা হইতো, বিয়োজনের মাত্রা যদি আলফা হইতো, আমি জিনিসটা পড়াবো, হ্যাঁ আলফা হইতো, তো গ্যাস মিশ্রণের মোট চাপ P, সাম্যাবস্থায় N2 এত হলে আংশিক চাপ কত হবে, এই জিনিসটা ঠান্ডা মাথায় বুঝতে হবে আর কি আমাকে। আমি একটা কথা বলি যে এই ম্যাথটা আমরা করতেছি মানে সিকিউ এর জন্যও করতেছি, খুব মনোযোগ সহকারে আমরা এটা দেখবো আর কি, হ্যাঁ সিকিউ এর মতো করে সলভ করবো আমরা। বুঝে দেখো আমাদের কাছে দেওয়া আছে কি N2O4 কোথায়, গ্যাসীয় অবস্থায় আছে, কোন অবস্থাতে আছে, সাম্য অবস্থাতে আছে, তাহলে আমরা এটাকে লিখলাম এই যে গ্যাসীয় অবস্থাতে লিখছি। আচ্ছা বিক্রিয়া যখন শুরু হয়েছিল ইনিশিয়াল ফেজে তখন এর মোল সংখ্যা ছিল 1, এইটা ছিল হচ্ছে 0, ওকে। তো বিক্রিয়া যখন সাম্যাবস্থায় আসলো বা ইকুইলিব্রিয়ামে যখন আসলো, সাম্যাবস্থায় যখন আসলো তখন কি হইলো 1 থেকে কিছু পরিমাণে কমে গেল, কতটুকু আলফা পরিমাণ কমে গেল, আলফা পরিমাণে বিয়োজিত হয়েছে, তাহলে এটা তাহলে কত হবে আলফা, তাহলে 2 আলফা হবে এখানে, বুঝছো? 1 এটা থেকে আলফা পরিমাণ চলে গেছে, আলফা পরিমাণ তৈরি হয়েছে, বাট সামনে 2 আছে, 2 দিয়ে গুণ করে দিয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আসতেছে আমাদের কাছে কি, তাহলে এবার বলো তুমি আমাকে সাম্যাবস্থাতে তো আমাদের সবকিছু হিসাব নিকাশ করা লাগবে, তাহলে সাম্যাবস্থায়
মোট মোল সংখ্যা কত, সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত হবে, সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা তাহলে কত হবে 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা, এটা হবে। তাহলে কি হবে অ্যাকচুয়ালি 1 প্লাস আলফা, রাইট, নিলাম। এবার আসতেছি, আমার কাছে বের করতে বলছে NO2 এর জন্য আংশিক চাপ কত হবে। তাহলে P অফ NO2 এর আংশিক চাপ মানে হচ্ছে X অফ NO2 ইন্টু হচ্ছে কত, ইন্টু হলো P। তাহলে এবার আসো, এটা মানে কি N অফ NO2, আমি কিন্তু একদম ভেঙে ভেঙে সব করাচ্ছি, কেন বলো তো, কি দরকার আমার কাছে ভেঙে ভেঙে করানোর, যাতে করে আমাদের এক্সামে আমরা না আটকায় যাই, এই জন্য আর কি। MCQ যে একটা শর্ট কোর্স দিছি না, ওইখানেও প্রত্যেকটা চ্যাপ্টারের থেকে এমসিকিউগুলো একদম ধরে 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 মানে পড়াইছে আর কি। হ্যাঁ, কেন বলো তো, তোমরাই বলছিলে এটা ভাই এমসিকিউ আলাদা করে পড়তে চাই একটু, আমাদের ধরেন যে সব কিছু হয়ে গেছে, আলাদা করে এমসিকিউ প্রিপারেশনটা নিতে চাই, দ্যাটস ওয়াই দিছি আর কি। এটা একটু খেয়াল করে, তোমরা ওটা ভালো করে খেয়াল করিও। ওকে, তাহলে NO2 এটা ইন টোটাল দিলাম, দিলে তাহলে কি হবে, NO2 কোনটা 2 আলফা। তাহলে NO2 এর মোল সংখ্যা কত সাম্যাবস্থায়, তাহলে 2 আলফা ডিভাইড বাই ইন টোটাল কত 1 প্লাস আলফা ইন্টু কত, ইন্টু হচ্ছে P। এইটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সারটা, 2 আলফা ইন্টু P। 2 আলফা ইন্টু P কোথায় আছে, এইখানে আছে, বাট দেখো 1 মাইনাস আলফা, এটা হবে না। তারপর কি বলছে, 2 আলফা আছে 1 প্লাস আলফা লাগবে আর কি, 2 আলফা আছে 1 প্লাস আলফা লাগবে, মিলাই দেখছি আর কি, বুঝছো। যদি আমাকে আলফার মানটা কেউ বলে দিত, বিয়োজন মাত্রাটা পার্সেন্টেজে হয় সাধারণত, তখন আমরা এখানে বসাইলে এর আংশিক চাপ বের করতে পারতাম, আবার এর আংশিক চাপ বের করতে পারতাম, দুটার আংশিক চাপ জানা থাকলে আমরা আবার কেপি এর মানও বের করতে পারতাম। দ্যাটস ওয়াই বলছি এটা কিন্তু একটা সিকিউ এর মতো প্রশ্ন, সো বি কেয়ারফুল, বুঝে শুনে দাগাইতে হবে আর কি। হ্যাঁ, y প্লাস এক্স ওয়াই জেড সাম্যাবস্থায় সাম্যকমুখী বিক্রিয়ার হার ধ্রুবক K1 পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক K2 হইলে, হ্যাঁ এইটা একটা ভালো কথা বলছে। তাহলে কে সি কত হবে আর কি, তোমরা আমাকে বলো। এটা কিন্তু একটু আগেই এটা প্রুফ করে আসছি, দেখছো প্রুফটা যে কাজে লাগছে, কোথায় যেন প্রুফ করলাম, প্রুফটা যে কাজে লাগলো, তোমরা কিন্তু এটা খেয়াল করো নাই, এই জায়গায় দেখো কেসি এর মান যখন আমরা সমীকরণটা বের করলাম তখন কি বলছিলাম, KF ডিভাইডেড বাই KB, মানে ফরওয়ার্ড ডিভাইড বাই ব্যাকওয়ার্ড, সম্মুখমুখী বিক্রিয়ার হার ডিভাইডেড বাই ব্যাকওয়ার্ডমুখী বিক্রিয়ার হার। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার ডিভাইডেড বাই ব্যাকওয়ার্ডমুখী বিক্রিয়ার হার মানে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, এই তো ঘটনাটা। আচ্ছা দেখি একটু আমরা কি বলছে সম্মুখমুখী, তার মানে হচ্ছে K1টা উপরে আর পশ্চাৎমুখীটা হচ্ছে নিচে, তাহলে K1 ডিভাইডেড বাই হচ্ছে K2, এটাই তো ঘটনাটা। তাহলে K1/K2 আছে, দেখো এই যে খ নাম্বারটাই মনে হয়, এটাকে তাহলে সুন্দরভাবে লেখা যায় কিনা, এরকম K1 ইন্টু K2 টু দি পাওয়ার -1, তাহলে আমার মনে হয় এই যে এইটা এভাবে সুন্দরভাবে লিখে দেওয়া যায় আর কি, বুঝছো। সো বি কেয়ারফুল, একটু বুঝে দেখাইতে হবে। ভাইয়া যা পড়াইছি না ওইগুলোর মধ্যে থেকেই সব। তো ভাইয়ার একটা ব্যাপার তোমরা খেয়াল করছো কিনা জানি না, ভাইয়া এমসিকিউগুলো সলভ করাচ্ছে, তার আগে ভাইয়া যখন পড়াচ্ছে রীতিমতো বেসিক থেকে পড়াচ্ছে আর কি, একটা একাডেমিক ক্লাস যেমন হয় ভাইয়া ঠিক ওভাবেই পড়াচ্ছে। আমার পেইড বেসে কোনো স্টুডেন্ট থাকলে তোমরা একটু নিচে কমেন্টের মধ্যে বলে দিয়ে যাইও যে আসলে ভাইয়া পেইডে যেমন পড়ায় ঠিক ভাইয়া আসলে তোমাদের ফ্রিতে ওইভাবেই দেওয়ার চেষ্টা করতেছে আর কি। পেইড আর ফ্রির মধ্যে ভাইয়ার কোনো পার্থক্য তেমনভাবে নেই। তাহলে নাইম ভাইয়ের কাছে তোমরা কেমনে পড়বা, ফ্রিতে পড়বা। ওকে, তোমরা যদি এখন কাউকে তোমার পরবর্তী ব্যাচকে বলো যে নাইম ভাইয়ের কাছে ফ্রি আর পেডে তো আলাদা কিছু নেই, নাইম ভাইয়ের কাছে আমরা হচ্ছে যে কী কাজ করি, ফ্রিতেই পড়ি আর কি, কোনো সমস্যা নেই। ইফ ইউ হ্যাভ মানি প্রবলেম দেন আমি তোমাকে কমপ্লিটলি বলবো পড়ো, ফ্রিতে পড়ো। বাট তোমার তাও যদি প্রবলেম থাকে তোমাকে আমার কাছে পার্সোনালি মেসেজ করো, আমার কাছে মেসেজ করা সবচেয়ে সহজ, আমি সবসময় অ্যাভেলেবল আর কি। তাহলে তুমি আমাকে মেসেজ করলে আমি তোমার কাছে ভাইয়া এটা যতটুকু পারা যায় আমি ফ্রিতে তোমার একটা ব্যবস্থা করে দেবো আর কি, কোনো সমস্যা নেই, কথা বুঝছো। আর তার বাইরে তোমার যদি সামর্থ্য থাকে যে আসলে ভাইয়া আমি তো পেইডে পড়াশোনা করি, তুমি যখন একটা অফলাইন টিচারের কাছে পড়তে যাও মান্থলি 1000 টাকা দিয়ে পড়ো, আবার দেখা যাচ্ছে 12 মাসে 12,000 টাকা, তাহলে আমরা যে 18 মাসের কথা চিন্তা করে দেখি, পার সাবজেক্টের জন্য তোমার দেখা যাচ্ছে 18,000 টাকা খরচ যাচ্ছে, 4টা সাবজেক্টে তাহলে হচ্ছে 72,000 টাকা খরচ যায়, আমরা যদি 2 বছরের কথা চিন্তা ভাবনা করে দেখি, তাই না। আচ্ছা, তো আমার কাছে তুমি যদি কেমিস্ট্রির কথা চিন্তা করে দেখো তাহলে কত 18,000 টাকা খরচ যায় 2 বছরে, আর আমার কাছে তুমি যদি পড়তে যাও তাহলে 2 বছরে পড়তে গেলে কত পড়বে তোমার কাছে, প্রায় 3,500 বা 4,000 টাকার মধ্যে পড়তে পারে। তাহলে প্রায় দেখা যাচ্ছে 25%-এর মধ্যে তুমি সব কিছু কমপ্লিট করতে পারতেছো আর কি, মানে 25% টাকায় তোমার যে মূল টাকা খরচ হবে তার তুলনায়। অ্যান্ড তুমি ভাবতেছো যে তুমি আমার কাছে ফ্রিতে কম পড়লে আমার কোনো সমস্যা নেই, বুঝছো। কিন্তু এই যে আমি একটা বড় এফোর্ট দিয়ে কাজটা করতেছি, চিন্তা করে দেখো আমি একটা জবে
যদি যাইতাম তখন আমার এই টাইমটা থেকে আমার একটা মানি জেনারেট হইতো। আচ্ছা, আবার দেখা যাচ্ছে কি আমার এই জিনিসটা পারচেস করতে, ক্যামেরাটা পারচেস করতে, লাইটিংটাকে সেট আপটা করতে একটা অ্যামাউন্ট খরচ গেছে, তো এইটার তো খরচটা আসলে তোমাদের ওইখান থেকেই উঠে আসবে। এখন তুমি যদি ভাবো ভাইকে টাকা দিব না, তোমার সামর্থ্য থাকার পরে তুমি দিলা না, তাহলে কি হতে পারে? আমার জন্য একটু টাফ হয়ে যাবে। হয়তো আমার মতো যারা চাচ্ছে না আমি একটু পড়াই তাহলে ঝামেলা হয়ে গেল, হয়তো পড়াইতে পারলো না এরকম ব্যাপারটা। তো সমস্যা আছে কোনো? না। ইউটিউবে কন্টেন্ট সবাই ফ্রিতে দিচ্ছে, তার মানে এমনটা কিন্তু না, ভাইবো না কখনো যে পেইডের আর ফ্রি কন্টেন্ট আসলে আলাদা হয় আর কি। অথবা আমার ক্ষেত্রে আলাদা হয় না, সবটা সেম টাইপেরই কন্টেন্ট থাকে আর কি, বুঝছো? যার সামর্থ্যে প্রবলেম আছে সে হচ্ছে গিয়ে দেখবে কোথার থেকে, ফ্রিতে দেখে নাও। আর যার সামর্থ্যটা আছে এবং যে গাইডেন্স নিয়ে পড়াশোনা করতে চায় সে এখানে যাবে। কথা বুঝছো? আমার কাছে ফ্রি একটা স্টুডেন্ট সেও যতটা অ্যাক্সেস পায়, পেইডের একটা স্টুডেন্ট সে ততটাই অ্যাক্সেস পায়, এক্সট্রা করে কোনো অ্যাক্সেস আসলে পায় না। আমি কোনো স্টুডেন্টের গায়ে লিখে রাখি নাই এটা যে ও ফ্রি ও এটা পেইড। আমার ব্যাচে এমনও স্টুডেন্ট আছে, আমি তার নাম বলতেছি না এখন, আমি তাকে পার্সোনালি চিনি, ঠিক আছে, বাট আমি তাকে নক করছি একটা কোর্স লঞ্চ করার পরে যে বাবা আমি তোমাকে কোর্সটা ফ্রিতে দিচ্ছি, তুমি কোর্সটা ক্লাস করো। এরকম স্টুডেন্ট আছে, বুঝছো? কারণ আমি জানি সে অ্যাটেন্টিভ একটা স্টুডেন্ট, সে মেবি অন্য জায়গায় কানেক্টেড থাকতে পারে, তার হয়তো টাকা খরচ হতে পারে, আমি তার বর্তমান পরিস্থিতি কিচ্ছু জানি না। বাট আমি যদি তাকে এখন বলি তুমি আমার কোর্সটা কেন টেক্স দিয়ে, তখন ও ভাববে কি ভাই আসলে আমার কাছে বেচতে আসছে আর কি এটা। বাট আমার অনেস্ট অপিনিয়ন ছিল যে আমি আসলে তাকে শেখাইতে চাই আর কি, তখন আমি তার কাছে ফ্রিতেও দিছি। আমি যেসেও মানুষকে ফ্রিতে কোর্স দিছি, বিশ্বাস করো। এমনটা না সেল হয় না বলে এমনটা কেউ ভাইবো না যে ভাই আপনার কোর্স সেল হয় না আর কি, এরকম না বাবা। দেখো প্রত্যেকটা প্রোডাক্টের ও যখন বের হইছে তার মানে ওই প্রোডাক্টের গায়ে সেল লেখা আছে, সেল করতে পারেনি সেটা আসলে আলাদা কথা একটা। অ্যান্ড আমার কাছে এই এডুকেশন যে ব্যাপারটা, এইটা ডেফিনেটলি এখান থেকে একটা বিজনেস হয়, কিন্তু আমার কাছে এই প্রোডাক্টটা ওই গার্মেন্টস থেকে বের হওয়া জামা কাপড়ের মতো না যে এটা বের হয়েছে তার মানে এটা সেল হবে আর কি, এরকম না। এই প্রোডাক্টটা যখন এডুকেশন নামে যদি আমরা একটা প্রোডাক্ট চিন্তা করে দেখি, এই প্রোডাক্টটা সাথে সম্মানের সাথে সম্মানই ব্যাপারটা চলে আসে। তাহলে আগে কি হইতে হবে বলো তো? আমি তোমার চোখে সম্মানিত ব্যক্তি কিনা। যদি আমি তোমার চোখে একজন সম্মানিত ব্যক্তি হই, তাহলে তুমি আমার কাছে অটোমেটিক সম্মানিটা দিবা। তাহলে এবার সম্মানিত আমার কাছে সামর্থ্য নেই, তাহলে আমি সম্মানী দিতে পারবো না আর কি। সম্মানী দিতে পারবো না, সম্মানী মানে সবসময় টাকা নাকি? তাই বোকা, সম্মান টাকা না। তোমার একটা কমেন্টটাও একটা সুন্দর সম্মানী একটা হতে পারে, সামর্থ্য না থাকলে সে আলাদা কথা, বুঝছো কথাটা? সো আমি এই মুহূর্ত পর্যন্ত রাইট নাও অক্সিগেম রান করতেছি লাস্ট 11 মান্থস। সো আমি এখন পর্যন্ত এটা চিন্তা করিনি যে আমার কাছে কেমন টাকা আসবে না আসবে, এটা আমি শুধু এইটা চিন্তা করছি আমি কতটা ইম্প্যাক্ট ফেলতে পারি। যদি আমি কোনো ইম্প্যাক্ট ফেলতে পারি তার মানে ডেফিনেটলি এখান থেকে মানি আসবে। ইম্প্যাক্ট ফেলো, কোনো একটা কাজ করতে গেলে ইম্প্যাক্ট ফেলো। আমি বারবার একটা কথা বলি, মাঝে মাঝে যখন বিজনেস মিটিংগুলোতে বসি তখন একটা কথা বলি এরকমভাবে যে বিজনেস মিটিং মানে এই বিজনেস মিটিং না আর কি, মানে অক্সিগেম রিলেটেড বিজনেস মিটিংগুলো না, এর বাইরেও তো আসলে অনেকগুলো ব্যাপার আছে। আমার কিন্তু একটা মাত্র প্রফেশন না যে টিচিংটা দিচ্ছি আর কি। আমার এখানে কিন্তু ধরো মেন্টরশিপ একটা প্রফেশন, যেখানে কিনা আমি যারা বিজনেসম্যান আছেন বা যারা ধরো যে প্রফেশনাল কাজে আছেন, তো তাদের দেখা যায় পার্সোনালি ওরা অনেক জায়গায় স্ট্রাগল করে, ওরা আসলে ওই প্রবলেমটাকে কীভাবে সলভ করবে এটা বুঝে না আর কি, ঠিক আছে? তার মানে মেবি সে বুঝে বাট কোনটা আসলে অ্যাকচুয়াল প্রবলেম সেইটাও জানে না, সেই জন্য কারোর সাথে সুন্দরভাবে কথা বলতে চায়, নিজের প্রবলেমটাকে রাখতে চায়, সেই প্রবলেমটা শুনে এবং সে একটা প্যারালাল থট যখন দিবে সেখান থেকে সে সুন্দর একটা রাস্তা বের করে সমাধানের দিকে যাবে আর কি। আমি এই কাজটাও করি, অনেকের সাথে পার্সোনালি বসার পরে তার প্রবলেমটা শুনি। এইটা আমার কাছে না অনেক বড় একটা জিম্মাদারিত্ব যে আমি তার কথাগুলো নিজের মনের মধ্যে রেখে দিয়েছি, কারোর সাথে এটা শেয়ার করতেছি না। তার জন্য তার একটা ফাইল বানাইছি, তার কেস স্টাডি করি, তার জন্য সুন্দর একটা সলিউশনও তাকে দিয়ে দিই আর কি, এরকমভাবে। তো এখান থেকে আমার একটা ছোটো একটা আর্নিং একটা হয় আর কি, এরকম। সো আমি তার লাইফে একটা ইম্প্যাক্ট করতেছি, দ্যাটস ওয়াই একটা আর্নিং আসতেছে। সো আমার কাছে মনে হয়েছে আমি তো আসলে বাংলাদেশে এর থেকে এখনও পপুলার ফেজ না, আমার তো অনেক বড় বড় মানুষের সাথে কানেকশন নাই আর কি, কানেকশন আছে কিন্তু ওই বড় বড় পেজ বড় বড় গ্রুপগুলোর সাথে আমার তো ওইভাবে আমি অ্যাক্টিভলি কাজ করি না। আমি একা মুভ করতেছি, একটা ব্র্যান্ড অক্সিগেম একটাই একা একা মুভ করা। তো মুভ করতে গেলে যেটা প্রবলেমটা হয়, যেটা একা একা অনেক কিছু শেখা যায় না। আর আমার সত্যি কথা যদি বলি, অক্সিগেমের পিছনে আমার ইনভেস্টমেন্ট খুবই 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 কম, মানে এই ম্যাটেরিয়ালসগুলো কেনার বাইরে আর কি। আমার ধরো এডিট করা, আমার ধরো ভিডিওটা এডিট করা, আমার ডিজাইনে কিছু কাজ করা, এই কাজগুলোর মধ্যে আমার কিন্তু কাইন্ড অফ ইনভেস্টমেন্ট নাই বললেই চলে। উল্টো আমাকে কেউ এমনিতেই করে দিচ্ছে আর কি, অনেক স্টুডেন্ট আছে যে আমাকে এমনিতে করে দিচ্ছে।
হ্যাঁ, আমার শুরুর দিকে নাহিন নামে একটা স্টুডেন্ট ছিল, নাহিন। ও এখন মোস্ট প্রবাবলি নেত্রকোনা মেডিকেল কলেজে পড়াশোনা করে, আমি যদি ভুল না করে থাকি। তো ও হচ্ছে শুরুর দিকে আমার কিছু ডিজাইনও করে দিত আর কি। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, আমি সেটা কথা বলতেছি না। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে দেখো, যে আমরা যে মানে টাকা ইনকাম করতে চাই, বারবার ওই বিজনেস মিটিংগুলোর কথা যেটাতে বলতেছিলাম, যে ওইখানে যখন টাকা যদি ইনকাম করতে চাওয়া হয়, নর্মালি তুমি কাজ করো, টাকা আসবে, কোনো সমস্যা নেই। একটু প্রপার ওয়েতে কাজ করো, একটু বেশি টাকা আসবে। আর একটা স্ট্রাকচার্ড ওয়েতে কাজ করো, আর একটু বেশি টাকা আসবে। কিন্তু তুমি ধরো যে 100 কোটি টাকার একটা বিজনেস করতে চাও, অথবা তুমি 1000 কোটি টাকার একটা বিজনেস করতে চাও, বাবা, খাইটা হবে না। চাকরি করে, শুধুমাত্র চাকরি করে 100 কোটি টাকার একটা বিজনেস করবা, 100 কোটি টাকা তুমি আর্ন করবা, পসিবল না। চিন্তা করে দেখো, তুমি মাল্টিপ্লাই করো। বাংলাদেশের তুমি যদি ইনকাম করো, তাহলে কত টাকা হইতে পারে তোমার বলো তো? ধরো যে মাসে তুমি 2 লাখ টাকা ইনকাম করতেছো। আমি মাসে মানে লাখের উপরে ইনকাম করছি, এন্ড স্টিল করতেছি। বাট এটা করে আমার ভালো লাগছে, আমি নাথিং লাইক দ্যাট। এটা বলে মোরা বেড়ার মতো বিষয়, তার হিসাবের জন্য তোমাকে বলতেছি। নাহলে তুমি ভাবতে পারো যে ভাইয়া 2 লাখ টাকা কি বাংলাদেশে পসিবল কিনা। যেহেতু আমার ক্ষেত্রে পসিবল হয়েছিল, আমার জানাশোনা আছে, দ্যাটস আমি তোমার কথাটা বলতে পারি আর কি। এটা ধরো তুমি মাসে 2 লাখ টাকা ইনকাম করতেছো, একদম হাই প্রোফাইল না হলে কিন্তু এটা করা পসিবল না। 2 লাখ টাকা তুমি ইনকাম করতেছো, তাহলে 2 লাখ টাকা, তাহলে 1 বছরে তাহলে কত হলো? 24 লাখ টাকা আর কি। চলো আমরা ছোটখাটো একটা হিসাব নিকাশ করি। হ্যাঁ, ছোট্ট একটু হিসাব নিকাশ। তাহলে 24 লাখ টাকা, 24 লাখ টাকা ধরো তুমি কত বছর সার্ভিস দিবা? ধরলাম তুমি হচ্ছে যে 30 বছর সার্ভিস দিবা। কত? 30 বছর সার্ভিস দিবা। 30 বছর পার মাসে, মানে পার বছরে তুমি ধরলাম 24 লাখ টাকা ইনকাম করবে। কত টাকা হইলো? তাহলে হচ্ছে আমাদের কাছে 72, তাই না? তাহলে এটাকে কত টাকা হইতে পারে বলো? 24 লাখ না? তাহলে এটার সাথে আমরা 5টা গুণ দেবো, তাই তো? দেখো, ইন্টু 720 ইন্টু 10⁵। আচ্ছা, তাহলে কত হইলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 7 কোটি কত? 20 লাখ টাকা আর কি। তার মানে তুমি হাই প্রোফাইল একটা জব করলা, জব করার পরেও তোমার ধরো 7-7.5 কোটি টাকা এরকম একটা টাকা আসছে। কত হয়নি? 100 কোটি টাকা হয়েছে না? তুমি জব করে ওই 100 কোটি টাকা বা 1000 কোটি টাকাটা বানাইতে পারবা না। তাহলে ভাই কেমনে বানানো যাবে? যদি তুমি টাকার পিছনে না ছুটে তুমি একটা প্রবলেম সলভ করো, একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করো, তাহলে তুমি কি দেখবা জানো? তাহলে তুমি যেটা দেখবা, তুমি যেটার জন্য রেডি ছিল না, ওই টাকাটা মাল্টিপ্লাই হতে থাকবে অনেক বেশি পরিমাণে। তোমাকে একটা উদাহরণ বলি, একটা মাত্র। সরি, ক্লাসের মধ্যে একটু টাইম নিয়ে নিছি তোমাদের জন্য এখান থেকে। যে একজন ভাই আছেন, ইমরুল শাহরিয়ার নাম। উনি বর্তমান হচ্ছে ইরাডিভির বলে একটা কোম্পানি, যেটা হচ্ছে তোমার ইউএসএতে অবস্থান করতেছে। এই কোম্পানিটা পার্ডু ইউনিভার্সিটির মধ্যে। উনি হচ্ছে ওখানকার ডিরেক্টর অফ ডিসকভারি আর কি। তো ভাইয়ার কথা বলতেছি। তো ভাইয়ের সাথে আমি প্রায় 2018 সাল থেকে ভাইয়ের সাথে কানেক্টেড। আমার একজন মেন্টর টাইপের মানুষ, খুবই বড় ভাই, এত ক্লোজ বড় ভাই, আমার নিজের বাড়ির যদি একটা বড় ভাই হতো তো উনি আসলে হইতো আর কি, এটা আমি বলতে পারতেছি। আচ্ছা, ওই বলো না, ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার, সেরকম আর কি ঘটনাটা। সো ভাইয়া ওইখানে একটা প্রাইভেট কোম্পানিতে জব করতেছেন, ডিরেক্টর হিসেবে আছেন। তো ওইখান থেকে ভাইয়া একটা মান্থলি একটা স্যালারিও উইথড্র করতেছেন। তো ভাইয়ার কাজটা হচ্ছে ড্রাগ ডিসকভারি করা আর কি, মানে যে ড্রাগটা আমরা খাই, মানে মেডিসিন যেটা খাই সেটা। তো ওনারা যদি মেডিসিন একটা কখনো তৈরি করে ফেলে, ধর মেডিসিনটা সিনথেসিস করছে, ওইটার সাথে ক্লিনিক্যাল ট্রায়ালে সব কিছু ভালোভাবে গিয়েছে, দেন ওই মেডিসিনটা যদি তারা সেল করে দেয়, যখন তারা ওই মেডিসিনটা সেল করে দিবে, তখন তারা কি করে জানো? তখন তাদের ধরো 10 বিলিয়ন বা 20 বিলিয়ন ডলারে এটা সেল হয়ে গেছে আর কি। ওই কোম্পানিটার মধ্যে তখন ভাইয়া ওইটার একটা পার্সেন্টেজও পাবে, বুঝছো? ওটা কি ভাই, একটা পার্সেন্টেজও পায়। তো ইউএস এর মধ্যে এই ঘটনাগুলো আছে, যে সায়েন্টিস্ট এটাতে কাজ করতেছে ওইখান থেকে সেটা পার্সেন্টেজ পাবে। তো এই ক্ষেত্রে কিন্তু অনেক টাকা মালিক হওয়া পসিবল আর কি। একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করছে না? ইম্প্যাক্ট ক্রিয়েট করলে এরকম একটা অ্যামাউন্ট কিন্তু পাওয়া যায়। সো ভাইরা কিন্তু এই জিনিসটা পাবে। এখন তাহলে ভাই বাংলাদেশে কি সিস্টেমটা আছে কিনা? বাংলাদেশেও এরকম সিস্টেম থাকতে পারে যে যারা কিনা ইম্প্যাক্ট ক্রিয়েট করতেছে সেখান থেকে তারা প্রফিট বা রেভিনিউ এর একটা শেয়ার পাচ্ছে, ঘটনা হতেই পারে। তাহলে তুমি যদি বড় অঙ্কে টাকা ইনকাম করতে চাও, যত বড় অঙ্কে টাকা ইনকাম করতে চাবা, তত বেশি ইম্প্যাক্ট ক্রিয়েশনের দিকে চিন্তা করতে চাবা। তো আমি যদি টেক থেকে অনেক বেশি পরিমাণে টাকা ইনকাম করতে চাই, তাহলে আমার কোন দিকে ফোকাস দেওয়া উচিত? আজকে আমি কত টাকা ইনকাম করতেছি, কতটা স্টুডেন্টের কাছে আসলে কনভার্ট করতেছি, কতটা স্টুডেন্টের কাছে সেল করতেছি, এইটা? নাকি স্টুডেন্টদের লাইফে আমি কতটা আসলে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারতেছি সেটা? আমি আসলে ইম্প্যাক্টকে বেছে নিচ্ছি। আমার ইম্প্যাক্ট ক্রিয়েট করার জার্নিটা, এটা যদি 2 বছরও যায়, 3 বছরও যায়, 4 বছরও যায়, কোনো সমস্যা নেই। যদি প্রপার ওয়েতে আমি ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারি,
তাহলেই আমি তোমার এখান থেকে যা ইনকাম করব সেটা আসলে মেবি আমাকে কাউন্টও করতে হবে না আর কি, বা আমি কাউন্ট হয়তো করতেও পারবো না। ক্লিয়ার কথাটা? তাহলে আমি হার্ডওয়ার্ক করতেছি কিসের জন্য? ইম্প্যাক্ট ক্রিয়েটের জন্য। তোমার কি কাজটা করা উচিত? ইফ ইউ ওয়ান্ট টু আর্ন মোর মানি দেন গো ফর ইম্প্যাক্ট ক্রিয়েশন পাথওয়ে। ক্লিয়ার কি না? ক্লিয়ার? ওকে। তাহলে ভাই আমরা জব করবো না, আমরা তো উদ্যোক্তা হবো না, এই কাজটা বললো না আর কি। সবাই যদি উদ্যোক্তা তাহলে জব করবে কে? জবটা কিন্তু ভালো পেশা, হ্যাঁ। তার মানে বাট ইম্প্যাক্ট তুমি ক্রিয়েট করতে পারবা কিনা বা তুমি করবা কিনা এটা তুমি একবার না একবার জীবনে ট্রাই দিবা আর কি। এটা তোমার কাছে বললাম ঘটনাটা, বুঝছো? আমি সেই রাস্তাতে আছি, আমি জানি না কতটুকু পারতেছি। পারলে তোমরা কমেন্টে বলে দিও যে ভাইয়া ইম্প্যাক্ট পড়তেছে আমার লাইফে, যদি হয় তো, আর যদি না হয় তো বললো না আর কি। তাহলে আমাকে আমার জার্নিটা দিতে দাও, হ্যাঁ। আসেন, এইটা একটা বিক্রিয়া কেসি এর রাশিমালা। কি কেসি এর রাশিমালা? সলিডের জন্য হবে না, সলিডের জন্য হবে না, তাহলে শুধুমাত্র গ্যাসের জন্যই হবে। তাহলে কেসি মানে কি? শুধুমাত্র হচ্ছে প্রোডাক্টেরটাই থাকবে। বুঝো নাই? আমি জানি তুমি বুঝো নাই। কেন বুঝো নাই? কারণ কেসি কেবি কার জন্য বলছিলাম? লিকুইড আর গ্যাসের জন্য বলছিলাম, সলিডের জন্য বলিনি। তাহলে সলিডের জন্য দেই নেই, তাহলে প্রোডাক্ট ডিভাইডেড বাই রিয়াক্টেন্ট তো নাই, সলিডের জন্য এটা 1 ধরছি, তাহলে শুধুমাত্র এটা লিখছি আর কি, বুঝছো? তাহলে কেসি সমান কি হবে? এটা। 1 লিটার আয়তন বিশিষ্ট পাত্রে সংঘটিত বিক্রিয়ায় HA এর বিয়োজন মাত্রা 70% হলে কেসি এর মান কত? HA এর বিয়োজন, এইচএ মানে কি? এইচএ মানে এটা কিন্তু এসিড, এটা বুঝছো? আচ্ছা, এটা যদি বিয়োজিত হয় তাহলে কি উৎপন্ন হবে বলো তো? তাহলে হচ্ছে H+ হবে, তার সাথে হচ্ছে যে A- হবে। তাহলে এর শুরুতে কত ছিল? 1 ছিল, এটা ছিল 0, এটা ছিল 0। 1 মাইনাস আলফা, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা, ঠিক আছে? আচ্ছা গেল। তাহলে আমরা যদি এখান থেকে কেসি এর মান লিখতে চাই তাহলে কেসি সমান কি লেখা যায়? H+টার ঘনমাত্রা ইন্টু এত এত ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা। যেহেতু এখানে ঘনমাত্রা দিয়ে দেওয়া নেই, আমরা কোনো কাজ করতেছি না এটার জন্য, এটাই কি ঘনমাত্রা ধরে নিছি। একবারে লিখি নেই এটা বাবা, এটা লিখি নেই, লিখছি হচ্ছে এইচএ এর ঘনমাত্রা। তাহলে কি হবে? এইটা যেটা হলো এটা হচ্ছে আলফা ইন্টু এটা হচ্ছে আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। এই তো ঘটনাটা, এটি তো ঘনমাত্রা নিছি না। এখন তুমি ভাবতে পারো যে ভাইয়া এর কেমনে করলেন? দেখো এটা তো মোল সংখ্যা রে বাবা, মোল সংখ্যা ডিভাইডেড বাই কি করতে হয়? আয়তন করতে হয় না? আয়তনটা কত? 1 লিটার না? তাহলে এই যে আলফা ডিভাইডেড বাই 1, আলফা ডিভাইডেড বাই 1, 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 করলে একই জিনিস হইল না? এই জন্য এটা এইভাবে রেখে দিচ্ছি আর কি। তাহলে এবার আসো 0.7 ইন্টু 0.7 ডিভাইড বাই 1 মাইনাস 0.7, এটা করলে কিছু একটা আসবে, ওটার দিকে আসলে আমাকে চাইতে হবে আর কি, তাই না? তাহলে 0.7 ইন্টু 0.7 তাহলে ডিভাইডেড বাই 1 মাইনাস 0.7, তাহলে কত আসতেছে? তাহলে আসতেছে 1.63। এটা অপশনে আছে কিনা আমি তাও জানি না, হ্যাঁ অপশনে আছে কিনা, 1.63 আছে। তাহলে এটা বুঝছো? ঘটনা কি ক্লিয়ার? এবার আসলে কেপিকেসির ম্যাথ করতেছে। তাহলে ভাই এতক্ষণ কি করলাম? কেপিকেসির জন্য এমসিকিউ করছি, তাই না? ঠান্ডা মাথায় আমরা আরেকবার একটু সলভ করি। ধরো আমরা দুইটা ইকুয়েশন দিব, একটা দিলাম PCl5, আরেকটা দিলাম হচ্ছে এটাকে ভাঙলে কি লেখা যায়? PCl3 উৎপন্ন হবে, আবার Cl2 উৎপন্ন হবে গ্যাসীয় অবস্থায়। আমরা একটু আগে লিখছি ইনিশিয়ালি এটার মোল সংখ্যা কত? 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0। আমাদের কাছে ইকুইলিব্রিয়ামের জন্য কত হয়? 1 মাইনাস আলফা, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা। তারপর টোটাল, তাহলে টোটাল মোল সংখ্যা, টোটাল মোল অ্যামাউন্ট, এইটা কত হবে বাবা? টোটাল মোল অ্যামাউন্ট ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, অর্থাৎ কত হলো? 1 প্লাস আলফা। পাইছি? এইটার জন্য যদি আমাদেরকে কেপি এর সমীকরণ বের করতে বলে তাহলে কিভাবে বের করব? তাহলে তোমাকে বের করতে হবে এইটার জন্য আগে। তাহলে P of PCl3 ইন্টু P of Cl2 ডিভাইডেড বাই P of PCl5। তাহলে কেমনে করবে এবার বলো? তোমার কাছে কিন্তু জিনিসটা ক্লিয়ার আছে, তুমি কিন্তু বুঝতেছো কেমনে করবা। এর মোল সংখ্যা নিবা আগে, মোল ভগ্নাংশ নিবা, এটা কত? এইটা। তাহলে যে আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ, তাহলে এরটা গেল, এই যে এটা গেল। এখানে যদি যাও তাহলে কি হবে? আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ, তাহলে এরটাও গেল। এবার ডিভাইডেড বাই কত হবে? 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ। এইখানে তুমি যদি হিসাব নিকাশ করতে যাও, পি আর পি কেটে দিলাম,
1 প্লাস আলফা কেটে দিলাম, তাহলে কি লেখা যায় উপরে আলফা স্কোয়ার, সাথে থাকতেছে একটা পি, নিচে কি থাকতেছে 1 প্লাস আলফা আর 1 মাইনাস আলফা, তাহলে 1 মাইনাস আলফা স্কোয়ার থাকতেছে। যদি আমাকে আলফার মান বলে দেয়, পি এর মান বলে দেয়, আমি চাইলে সুন্দরভাবে কেপি এর মানটা এখান থেকে বের করতে পারবো এর জন্য আর কি। তাহলে দেখো তোমার কাছে সমীকরণ দেওয়া থাকলে এটাকে এই পর্যন্ত এসে এই মানগুলো বসায় বের করতে হবে, সিম্পল ওয়ার্ড। ওকে, তাহলে ভাই আপনি তো এটা একটা মাত্র বিক্রিয়া দিয়ে বললেন, তাহলে আপনি এটা কাজ করবেন নাকি আরেকটা বিক্রিয়ার কথা একটু বললে আমাদের জন্য একটু ভালো হতো। যেমন তুমি ধরো এইটা দিয়ে করতেছো, এটাও গ্যাসীয় অবস্থায় আছে, এটাও গ্যাসীয় অবস্থায় আছে, এটা সাম্য অবস্থায় নিলাম, এটা সাম্য অবস্থায় নিলাম, এগুলো দিয়ে তো ম্যাথগুলো থাকবে তাই না বাবা? তাহলে ইনিশিয়ালি আমাদের কাছে এটা কোথায় 1 মোল, এটা 3 মোল, এটা 0। আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে গেলে কি হবে 1 মাইনাস আলফা 3 মাইনাস 3 আলফা, একটার থেকে আলফা চলে গেলে 3 মোল থেকে 3 আলফা যায়, তাহলে এটা তাহলে কত হবে 2 আলফা হবে আর কি, 2 আলফা হবে। তাহলে টোটাল মোল অ্যামাউন্ট, তাহলে মোল অ্যামাউন্ট গ্যাসীয় অবস্থায় কত হবে 1 মাইনাস আলফা প্লাস 3 মাইনাস 3 আলফা প্লাস 2 আলফা, হিসাব নিকাশ করলে কত হয়? তাহলে দেখো 4, তাই না? তাহলে হচ্ছে 4 মাইনাস 2 আলফা হয়, 4 মাইনাস 2 আলফা হয়, বুঝছো তো? ওকে, তাহলে এখন যদি আমাকে বলা হয় তো কেসি বের করি আমরা, কেবি তো তুমি বের করতে পারবা কারণ তুমি পাশে দেখলা, তাহলে কেসি বের করতে গেলে ব্যাপারটা কি হবে, এই যে অ্যামোনিয়া আছে, এই অ্যামোনিয়াটা ঘনমাত্রা লাগবে, তার উপরে তার মোল সংখ্যা, তাহলে কি হবে নাইট্রোজেন নিলা তার উপরে 1, তারপরে কি দিবা হাইড্রোজেন নিবা তার উপরে যাবে হচ্ছে কিউব, তাহলে এখানে তাহলে কি হবে বলো তো, এটা হবে 2 আলফা ডিভাইডেড বাই 4 মাইনাস 2 আলফা, এইটার যাবে একটা স্কোয়ার, নিচে কি হবে, নিচে হবে হচ্ছে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 4 মাইনাস 2 আলফা, রাখলাম, গুণ করলে কি হবে, উই মেড আ মিস্টেক, কেন বলো তো? কারণ আমরা তো ঘনমাত্রা নিয়ে কাজ করতেছি, তাহলে আমাদের কাছে মোল ভগ্নাংশ নিয়ে কাজ করতেছি কেন? তাহলে এর মোল সংখ্যা কত 2 আলফা, তাই না? এর মোল সংখ্যা হচ্ছে 2 আলফা ডিভাইডেড বাই ভি, আয়তন দেওয়া থাকতে হবে, আয়তন দিয়ে দেওয়া থাকলে এটা বসাইতে হবে আর কি, দিলাম। এখানে কত হবে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি, এখানে কত হবে 3 মাইনাস 3 আলফা ডিভাইডেড বাই হচ্ছে ভি, বুঝছো? এটা হচ্ছে কিউব, মান বসাইলে এখানে একটা অ্যান্সার চলে আসবে, তাই না? ভি এর মান বসাইতে হবে, আলফার মান বসাইলে অ্যান্সার চলে আসবে। এখানে একটা মজার ব্যাপার আছে, মজার ব্যাপারটা কি, কেবিকেসি ম্যাথ করার সময় তুমি দেখবা ইনিশিয়ালি মাঝে মাঝে এর মোল ভগ্নাংশ মানে এর মোল পরিমাণটা দিয়ে দেওয়া থাকে, যদি এর মোল পরিমাণটা দিয়ে দেওয়া থাকে ইনিশিয়ালি, তাহলে যা দেওয়া আছে ওটাই বসাবা। ধরো হাইড্রোজেন দেওয়া আছে 10 মোল আছে, তাহলে 10 মাইনাস 3 আলফা, ক্লিয়ার? যদি বলা হয় যে এর পরিমাণটা দেওয়া আছে 20, তাহলে 20 মাইনাস আলফা, ইনিশিয়ালি যা দেওয়া থাকবে ওইটার থেকে এই বাকি অংশটুকু ওইভাবে বিয়োগ দিবা, ক্লিয়ার কথাটা? ওকে ওকে, তাহলে আমি একটা জিনিস তো পড়ছি, তখন ম্যাথ করে আসি, তাহলে ক্লিয়ার হবে। হ্যাঁ, এইটা আছে, এখন তোমাকে কি করতে বলছে আমি তো জানি না, সেটা হলো এই যে এ বি এর পারমাণবিক সংখ্যা হচ্ছে এত আর এত, তার মানে হচ্ছে আমরা এইটা কার কথা বললো, এটা হচ্ছে N2O4 থেকে বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে 2NO2-তে পরিণত হচ্ছে গ্যাসীয় অবস্থায়। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ATM এত এর বিয়োজন মাত্রা 15, মানে আলফার মানটা হচ্ছে 0.515। বিক্রিয়াটিতে কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক প্রতিপাদন করো, এই জায়গাটায় কেসি কেপি এর মধ্যে সম্পর্ক প্রতিপাদন করো, ভালো কথা বলছো। দেখো আমরা ভাবলাম যে প্রতিপাদনটা করবো না, তো ফাইনালি চলেই আসলো, তো করে ফেলি আমরা, এ আর কঠিন কি, তাই না? দেখো তাহলে কেপি এর ফর্মুলা মানে কি, কেপি এর ফর্মুলা মানে তুমি জানো পি অফ NO2 এ স্কোয়ার ডিভাইড বাই পি অফ N2O4, এটাতে বলা যায় না এখান থেকে যায়। আচ্ছা, আবার তোমরা যদি বলি কেসি এর ফর্মুলা, তাহলে কি, কেসি এর ফর্মুলা হচ্ছে NO2 এটার হচ্ছে স্কোয়ার ডিভাইডেড বাই N2O4, এটার মধ্যে কিছু নেই, এই তো ঠিক আছে, এইটুকুর মধ্যে স্টিক থাকো, বুঝো কথাটা, বুঝো। এখন আমাদের ছোটবেলায় একটা জিনিস শিখাইছিলাম যে পিভি সমান নাকি এনআরটি হয়, তাহলে পি সমান কি লেখা যায় N/VRT লেখা যায়, এটাকেই লেখা যায় কি CRT লেখা যায়, ঘনমাত্রা ইন্টু আর ইন্টু টি। তাহলে এই পি এর জায়গায় কি লিখতে পারি সি অফ হোয়াট, সি অফ NO2 এর ঘনমাত্রা ইন্টু আর ইন্টু টি, তার যাবে হচ্ছে স্কোয়ার ডিভাইডেড বাই এটা কি হবে সি অফ N2O4 এর সাথে হবে হচ্ছে RT, গেল। তাহলে এইখান থেকে
আমি যদি আরেকটা কাজ করি, কাজটা করলে কি হবে বলো তো, সি 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 অফ কি NO2, এটার দিলাম হচ্ছে স্কোয়ার দিছি, তার সাথে নিচে লিখলাম হচ্ছে সি অফ N2O4 ঘনমাত্রা, ইনটু উপরে কি লেখা যায় RT⁴ ওকে, ডিভাইডেড বাই RT লিখলাম, এই যে RT লিখছি 1। তাহলে দেখো এই যে ঘনমাত্রার স্কোয়ার ডিভাইডেড বাই এর ঘনমাত্রা, তাহলে এটাকে কি লেখা যায়, এই পার্টটাকে লেখা যায় হচ্ছে কেসি, ওই পার্টে RT কমন নিলে কি লেখা যায় 2 - 1 করলে আসে 1, এটা হচ্ছে কেপি। তাহলে এটাই তো সেটা না যেটা চাচ্ছিল ওরা কি প্রশ্নের মধ্যে, লুক এই তো ওকে। তাহলে গেল এটা, চাপ 0.65 এ হ্রাস করলে A2B5 এর বিয়োজন মাত্রা 5% বৃদ্ধি পাবে কি? ঘটনা কিন্তু ডিফারেন্ট, এই ম্যাথগুলো সময় নিয়ে করতে হয় আস্তে আস্তে। আমি তোমাদেরকে প্রসেস বলে দিব, বাট আস্তে আস্তে আগাবা, তুমি জাস্ট ক্যালকুলেটর চাপবা তাহলে দেখবা যে অ্যান্সার চলে আসবে। বুঝছো, ঠান্ডা মাথায় বুঝি একটু আমরা। তাহলে আমরা কি এর কেপি এর মান জানি অলরেডি? জানি না, এই প্রশ্নের ক্ষেত্রে কেপি এর মান আমরা কিন্তু জানি না, বের করতে হবে আর কি আমাদের কাছে। তো আমাদের কাছে কেপি বের করতে হবে। তাহলে কেপি সমান আমরা জানি পি অফ NO2 এর স্কোয়ার ডিভাইডেড বাই পি অফ N2O4। বুঝি, ঠান্ডা মাথায় বুঝো। এর থেকে ভদ্রলোক ধরো যে 1 মোল ছিল, ভদ্রলোক ধরো যে এটা কত, এটা 1 মোল ছিল, এটা ধরলাম 0 শুরুতে, 1 - আলফা গেছে, তাহলে এটা 2 আলফা হয়েছে আর কি, ঠিক আছে। টোটাল মোল সংখ্যা কত, 1 + আলফা। আচ্ছা, তাহলে আমরা লিখি, আসো তো লিখি। তাহলে এটা কত লেখা যায়, 2 আলফা ডিভাইডেড বাই 1 + আলফা ইন্টু হচ্ছে পি, এইটার একটা স্কোয়ার করার পরে কি হবে 1 - আলফা ডিভাইডেড বাই 1 + আলফা ইন্টু হচ্ছে পি, সবগুলো মান বসাও। আলফার মানটা 15 ধরো, 15 ধরে এখানে মান বসাও, তাহলে ধরো 2 × 0.15 তার নিচে মানগুলো বসাবা। হ্যাঁ, আমি তোমাকে বসতেছি না, তুমি এই মানটা নিচে বসাবা, বুঝো, এই মানটা যা আছে মানটা এখানে সুন্দরভাবে বসাবা, তুমি মানটা যা আছে মানটা বসাবা। কি কি বসাবা বলো তো, এক্ষেত্রে আলফার মান হচ্ছে 0.15 বসাবা, আর হচ্ছে পি এর মান তো দিয়ে দেওয়া আছে মনে হয়, এই যে 1 ATMটা পি এর মান দেওয়া আছে আর কি। বসানোর পরে দেখবা কেপি এর মান কত আসে, একটা মান তো আসছে। আচ্ছা, পরবর্তীতে চাপ যদি কমাও 0.65 করো, তাহলে বিয়োজন মাত্রা কত, তার মানে এবার বের করতে হবে আলফা বের করতে হবে আর কি। এখন আসো সেকেন্ড স্টেপে, হ্যাঁ সেকেন্ড স্টেপে যাচ্ছি, সেকেন্ড পার্ট বা সেকেন্ড স্টেপে বা সেকেন্ড শর্তে যেটাতে যাও, তুমি আসলে কি করবা, এবার তো তোমার কাছে কেপি এর একটা মান আছে, তুমি কেপি এর একটা মান পাইছো, কেপি এর মান পাইলা, এবার তুমি আবার এইটা যাও, তাহলে 2 × আলফা প্রাইম ধরলা, চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তাহলে ডিভাইডেড বাই 1 + আলফা প্রাইম, ওকে, ইন্টু হচ্ছে পি প্রাইম কেন, এইটা হচ্ছে পি প্রাইম, এই ভদ্রলোকটা ধরলাম হচ্ছে, এবার আমরা পি প্রাইম ধরছি আর কি, এবার যেহেতু পরের পার্টে গেছি দিলাম, দিয়ে তার উপরে রাখতেছি হচ্ছে স্কোয়ার ডিভাইডেড বাই 1 - আলফা প্রাইম ডিভাইডেড বাই 1 + আলফা প্রাইম ইন্টু কত, ইন্টু হচ্ছে পি প্রাইম। তো এবার তুমি দেখো, তোমার কাছে কেপি এর মান জানা আছে, তোমার কাছে হচ্ছে পি প্রাইমের মান দিয়ে দেওয়া আছে, তাহলে তুমি এখান থেকে কি বের করতে পারবা, আলফা প্রাইমের মানটা বের করতে পারবা, বুঝছো। তাহলে আলফা প্রাইমের মান, এবার তুমি দেখো, তোমাকে বলবো আলফা প্রাইম বের করলে আলফা প্রাইম এবং আলফার মান কত ছিল 15%, এর মধ্যে তুলনা করো, তুলনা করে আমরা একটু বলো যে কি 5% বাড়ছে কি বাড়েনি আর কি। মানে আলফা প্রাইমটা কি 20% আসছে, যদি আলফা প্রাইম 20% হয় তার মানে তখন তুমি বুঝবা যে ভাই আসলেই বাড়ছে, যদি দেখো 20% হয়নি তার মানে কি 5% আসলে বাড়ে নাই। হ্যাঁ, এরকম ঘটনাটা হবে আর কি। ক্লিয়ার না? বুঝছো সিস্টেমটা তো বুঝছো। 0.5 লিটার আয়তনে একটি ফ্লাস্কে এত মোল, এই যে বললাম না, দেখো ইনিশিয়াল মোল দিছে, এত মোল ক্লোরিন এত মোল মিশ্রিত করলো, তাহলে তাপমাত্রা এত হলে কেসি এর মান এত, সাম্য মিশ্রণে PCl5 এর ঘনমাত্রা এত হলে অন্য দুটি উপাদানের ঘনমাত্রা নির্ণয় করা আর কি। আচ্ছা, তাহলে আমরা গ নাম্বারটাই আগে করি। তো তুমি জানো এইটা হচ্ছে আমাদের কাছে বিক্রিয়াটা, তো বিক্রিয়াটার জন্য আমাদের কাছে কেসি এর মান দিয়ে দেওয়া আছে। তো কেসি এর মান দেওয়া মানে কি,
কেসের মান দেওয়া আছে মানে PCl5 এর ঘনমাত্রা ইন্টু কত হবে, ইন্টু হচ্ছে Cl2 এর ঘনমাত্রা এত ডিভাইডেড বাই PCl5 এর ঘনমাত্রা। আচ্ছা ঠিক আছে, কেসি এর মান তোমার কাছে দিয়ে দিছে না? কেসি এর মান কত দেওয়া আছে? কেসি এর মান দেওয়া আছে হচ্ছে 4.2 ইন্টু 10⁻² সমান এইটার ঘনমাত্রা যা এরও ঘনমাত্রা তো তাই হবে, তাই না? কারণ আমরা জানি তো, বলো তো আয়তনের একটি ফ্লাস্কে এত এত এত, আচ্ছা ইনিশিয়ালি যেহেতু বলছে যে সাম্য মিশ্রণ করার পরে ঘটনাটা কি ঘটছে আর কি, আমরা জিনিসটা চিন্তা করি, একটা জিনিস চিন্তা করতে দাও। এর ঘনমাত্রা যা এর ঘনমাত্রা তো তাই হবে, কেন বলো তো? কারণ দুইটার ক্ষেত্রে মোল অ্যামাউন্ট দুটো সমান দেওয়া আছে আর কি। দেখো এর মধ্যে মোল অ্যামাউন্ট দুটো সমান, বাট এমনিতে ধরে নিচ্ছি আমরা যে এটা যদি 1 হইতো, এটা 0 হইতো, এটা 0 হইতো, তাহলে 1 মাইনাস আলফা হইতো, এটা আলফা হইতো, এটা আলফা হইতো। কারণ এর থেকে যে মোল বাই আয়তন করলে যা আসবে, এর থেকে মোল বাই আয়তন করলে যা আসবে, তার দুটোর ক্ষেত্রে ঘনমাত্রা সেম আসবে। তাহলে ঘনমাত্রা দূরের জন্য এক্স স্কোয়ার ধরে নিলাম আর কি আমরা আপাতত। আর এর মানটা কত? এর মানটা পড়ে দিয়েছে 0.2065, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি এক্স এর মান বের করতে পারবা। তো যেটা মান বের করবা ওটাই হচ্ছে তোমার কাছে কি, যে একটার ঘনমাত্রা। তাহলে একটার যে পিসিএল, এটা হচ্ছে PCl3, হ্যাঁ, তাহলে PCl3 এর যে ঘনমাত্রা এবং Cl2 এর ঘনমাত্রা দুটো আসলে সমান হবে আর কি, তাই না? তো এখান থেকে তুমি বলতে পারবা এর ঘনমাত্রা এত, এর ঘনমাত্রা আসলে এত আর কি। জিনিসটা একটু সিম্পল এই জায়গাটায়। এরপরের পার্টে যাই, তাহলে একটু মনে হয় বাড়তে পারে। চলো দেখে আসি আমরা ঘ নাম্বারটা। ঘ নাম্বারে কি বলতেছে বুঝো তো প্রশ্নটা একটু। উদ্দীপকের বিক্রিয়াতে কোন দিকে অগ্রসর হবে? গুড, এটাই হচ্ছে মূল কথা, তাই না? এখন আমাদের কাছে কেসি এর মান দিয়ে দেওয়া আছে, কেসি এর মান দিয়ে দেওয়া আছে, আমাদের কাছে কিউ দিয়ে হিসাব নিকাশ করা লাগবে। কোন দিকে? কিউসি বের করতে হবে, কিউসি বের করতে হবে। কিউসি বের করো। কিউসি বের করবা কেমনে? কিউসি বের করবা কেমনে? PCl5 PCl3 এর ঘনমাত্রা ইন্টু Cl2 এর ঘনমাত্রা ডিভাইডেড বাই PCl5 এর ঘনমাত্রা। বুঝছো? এটা করে কিউসি এর মান বের হবে। কিউসি এর মান কেন বের করবা? এর মোল সংখ্যা কত? একটি ফ্লাস্কে এটা নিছো, নেওয়ার পরে এইটা PCl3 কত? পয়েন্ট এত, তাহলে 0.045 এত ডিভাইডেড বাই সেটা কত? 0.5, তাহলে হচ্ছে 0.5 ইন্টু 0.045 এত ডিভাইডেড বাই 0.5 এত ডিভাইডেড বাই এখানে কত আসতেছে? এখানে আসতেছে হচ্ছে 0.105 ডিভাইডেড বাই 0.5। এখানে হিসাব নিকাশ করার পরে কিউসি এর একটা মান আসবে, কিউসি এর একটা মান আসবে। তাহলে এবার দেখো তোমার কাছে কিউসি আর কেপি যেটা, কেসি যেটা দেওয়া আছে, কিউসি আর কেপি এই দুটোর মাঝখানে তুলনা কর। এই দুটোর মাঝখানে কি করতে হবে? তুলনা করতে হবে। তুলনা করে দেখতে হবে কোনটা বড় আর কোনটা ছোট। যদি দেখো দুইটা আসলে সমান আছে তাহলে কি হবে এটা? তাহলে যদি দেখো দুইটার মান সমান তাহলে বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে। আর সমান না থাকলে কি হবে এইটা খুঁজে তোমাকে বের করতে বলছিলাম আর কি। এটা একবার একটা জিনিস শুধুমাত্র তোমার কাজ দিছি, তুমি এটা করো, এটা একটা, বুঝছো? এটা একটা কাজ তোমাকে বই দেখতে বলছে আর কি। হ্যাঁ, শুধুমাত্র একটা কাজ এখানে দেখতে বলি নেই, একটা কাজ দেখতে বলছি। না হলে প্রবলেম হলে কমেন্টে আসো, আমি বলে দিব না তোমারে, বুঝছো? সরি, তোমার একটু প্যারা দিলাম এই একটা জায়গার জন্য। আচ্ছা, এবার আসো উদ্দীপকের 1 নং বিক্রিয়ার জন্য বিয়োজন মাত্রার সাপেক্ষে কেপি এর রাশিমালা নির্ণয় করো। এটা আমরা করতে পারতেছি 1 নং বিক্রিয়ার জন্য এটা। আচ্ছা, এই যে জিনিসটা লিখতেছো গ নাম্বারের ক্ষেত্রে দেখো তো, এটা বলছে হচ্ছে A2 ইন্টু গ্যাসীয় অবস্থায় আছে, তারপর বলছে 3 অফ B2, এটা গ্যাসীয় অবস্থার মধ্যে আছে। এখন আমাদের কাছে এইটা আছে হচ্ছে 2 অফ AB3 গ্যাসীয় অবস্থার মধ্যে আছে। আচ্ছা ঠিক আছে, এটার ইনিশিয়ালি 1, এটা 3, এটা হচ্ছে 0, তাহলে এটা কত? 1 মাইনাস আলফা, 3 মাইনাস 3 আলফা, এটা কত হবে? এটা হচ্ছে 2 আলফা। বুঝছো? তাহলে টোটাল মোল সংখ্যাটা কত? তাহলে টোটাল মোল সংখ্যার ইকুইলিব্রিয়ামে কত আছে? 4 মাইনাস 2 আলফা, এটা আমরা আগেও করছিলাম। এবার বলছে কেপি এর রাশিমালা লাগবে। তাহলে কেপি সমান তাহলে কি হবে বলো এটার জন্য, তাই না? তাহলে এই যে 2 আলফা ডিভাইডেড বাই 4 মাইনাস 2 আলফা ইন্টু হচ্ছে পি, এই টোটালটা যাবে হচ্ছে স্কোয়ার দিলা। তাহলে এটার জন্য কি হবে? 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 4 মাইনাস 2 আলফা, এর সাথে হচ্ছে পি, এখানে কিছু নাই যেহেতু এর সামনে 1। এখানে কি হবে? 3 মাইনাস 3 আলফা ডিভাইডেড বাই 4 মাইনাস 2 আলফা, তার উপরে হবে হচ্ছে কিউ।
এইখানে করলে কেপি এর রাশিমালা বের হয়ে গেছে আর কি। জিনিসটা সো সিম্পল দ্যাট। আচ্ছা, এখন ঘ নাম্বারটা আসো একটু কি বলতেছে দেখি। ঘ নাম্বারটা বলতেছে যে উদ্দীপকের বিক্রিয়াদ্বয়ের জন্য 1/t বনাম লগ কেপি, এইটা একটা কাজ করতে হবে। সো আগে একটু বলে রাখি, এই জিনিসটা এখনো তোমাকে বলি নেই, এই জিনিসটা এখন একটু এখানে অ্যাড করে দিতে হবে, বুঝছো? একটা জিনিস অ্যাড করে দিই, সেটা হচ্ছে কি, নতুন একটা সমীকরণ, যে সমীকরণটা আমরা ধরো যে পড়ি নেই এখনো, যেটার নাম আমরা বলতেছি ধরো ভ্যান হফের সমীকরণ। কি বললাম? ভ্যান হফের সমীকরণ, ভ্যান হফের সমীকরণ। আচ্ছা, ঠান্ডা মাথায় জিনিসটা একটু সম্পর্কে দেখো, তারপরে দেখবা যে সবকিছু তুমি সুন্দরভাবে সলভ করতে পারবে। আচ্ছা, ভ্যান হফের সমীকরণ যেন কোনটা আমাকে বলো তো? ভ্যান হফের সমীকরণ কোনটা? আমাদের কাছে কেপি আছে না, এই যে আমাদের কাছে কি যেন আছে, এটাকে সাম্য ধ্রুবক, তাই না, আংশিক চাপের জন্য। এটাকে লন কেপি করে নাও আর কি। কি করে নিবা বলো তো? লন কেপি, লন কেপি করে নিবা, সরি, এটাকে নিবা হচ্ছে লন কেপি সমান মাইনাস দাও একটা, সাথে দাও ডেল এইচ ডিভাইডেড বাই হচ্ছে আর ইন্টু 1/r প্লাস ইন্টু 1/t প্লাস হচ্ছে কনস্ট্যান্ট। এটা হচ্ছে কার সমীকরণ আমাকে বলো তো একটু? ভ্যান হফের সমীকরণ। তাহলে ভ্যান হফের সমীকরণে কার মাঝখানে সম্পর্ক বিল্ড করা হয়েছে? এখানে ডেল এইচ এর সাথে কিন্তু আর কি, বুঝছো? আচ্ছা, এই সমীকরণে তোমাকে যদি গ্রাফ আর্ট করতে বলি, তার আগে একটা বলি, দেখো লন থেকে যদি আমরা লগে যাই, তাহলে কি করতে হবে? লগ কেপি মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই 2.303, তার সাথে হচ্ছে আর, হ্যাঁ, ইন্টু 1/r 1/t প্লাস কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। তাহলে ভাই একটা কথা মনে বলতে পারো তুমি চাইলে, 2.303 দিয়ে কি এই পাশে ভাগ হবে না? হ্যাঁ, এটাও ভাগ হবে, বাট এইখানে হচ্ছে এন্ট্রপির ব্যাপারটা থাকে, ভাগ হয়ে গেলে ওটা একটা কনস্ট্যান্ট ভ্যালুই একটা আসবে। দ্যাটস ওয়াই এটা আর কিছু বললাম না, ঠিক আছে? ওকে, তাহলে এই দুইটাই কার সমীকরণ? দুটো হচ্ছে ভ্যান হফের সমীকরণ। রাইট নাও তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে ভাই গ্রাফটা অঙ্কন করো, চলো, তোমাকে যদি বলি আমি গ্রাফ অঙ্কন করো, তুমি আমার সাথে গ্রাফটা অঙ্কন করতে বসো। গ্রাফটা পরীক্ষা চলেও আসতে পারে কিন্তু, হ্যাঁ, সুন্দরভাবে গ্রাফটা চলেও আসতে পারে। ভালো করে একটা জিনিস দেখতে হবে এই জায়গাটায়। তো আমার কাছে গ্রাফ আর্ট করার সময় আমি দুইটা গ্রাফ আর্ট করবো। কয়টা গ্রাফ আর্ট করবো বলো তো বাবা? দুইটা গ্রাফ আর্ট করবো, দুইটা গ্রাফ আর্ট করবো। আচ্ছা, কয়টা গ্রাফ আর্ট করবো? দুইটা, সরি। এখন সোজা হয়েছে কিনা? হ্যাঁ, হয়েছে, মোটামুটি চলবে। এখন দেখো এখানে আমি দুইটা গ্রাফ আর্ট করতেছি। দুইটা গ্রাফ কেন লাগবে তুমি বলতে পারবা আমাকে? দুইটা গ্রাফ কেন লাগবে পারবা, কিন্তু বলবা না। একটা ধরো আমি দিলাম লন কেপি দিছি, লন কেপি ভার্সাস 1/t এর গ্রাফ। আচ্ছা, আবারও আরেকটা দিলাম লন কেপি ভার্সাস 1/t এর গ্রাফ, বুঝছো? দুইটা। ওকে, প্রবলেম হলো কি, ডেল এইচ যেটা আছে, এই ডেল এইচ এর মানটা যদি আমরা পজিটিভ নেই তাহলে এক ধরনের গ্রাফ আসবে, ডেল এইচ এর মানটা যদি আমরা নেগেটিভ নেই তাহলে হচ্ছে আরেক ধরনের গ্রাফটা আসবে, বুঝছো? এখন তাহলে আসো ঘটনার মধ্যে, যদি তুমি পজিটিভ ধরো এটার মানটাকে, তখন তাহলে কি আসে? যদি পজিটিভ নাও এটার মানটা, তখন কি আসবে? তখন এটার ভ্যালুটা আসবে হচ্ছে এটা, ওই যে পজিটিভ মানে যা আছে তাই। তাহলে লন কেপি সমান মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই আর ইন্টু 1/t প্লাস হচ্ছে একটা কনস্ট্যান্ট সি। তাহলে তখন এইটা হলো আমাদের কাছে ওয়াই এক্সিস, এটা হলো আমাদের কাছে এক্স এক্সিস, এইটা হলো আমাদের কাছে এম, এটা হচ্ছে আমাদের কাছে মাইনাস, এটা হচ্ছে সি। তাহলে ওয়াই সমান মাইনাস এম এক্স প্লাস সি, এরকম একটা গ্রাফ, রাইট? তাহলে তখন কেমন হবে? তখন হচ্ছে এইরকম একটা গ্রাফ আসবে আর কি, তাই তো? এখানে, তাহলে এখানে কিন্তু লাগবে না, আগের মতো রিজনটা যেটা ছিল সেটাই। আচ্ছা, যখন তুমি এখানে নেগেটিভ দিবা তাহলে নেগেটিভ প্লাস হয়ে যাবে, তখন এখান থেকে ইকুয়েশনটা কেমন আসবে? ইকুয়েশনটা আসবে এরকম, লন কেপি সমান প্লাস ডেল এইচ ডিভাইডেড বাই আর ইন্টু 1/t প্লাস হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, এইটা হলো আমাদের কাছে ওয়াই, এইটা হলো আমাদের কাছে এম, এইটা হলো আমাদের কাছে এক্স প্লাস সি। তাহলে ওয়াই সমান এম এক্স প্লাস সি, গ্রাফ কেমন হবে? এইরকম একটা গ্রাফ হবে আর কি। তাহলে এখানেও কিন্তু লাগবে না, এখানেও কিন্তু কি লাগবে না, তাই না? এখানে কিন্তু লাগবে না। তাহলে এই যে লাগলো না কেন? মনে আছে আগের রিজনটাই এটা। আচ্ছা, এখন তাহলে তুমি ঘটনার মধ্যে আসো, এখানকার ঢাল কোনটা? এখানকার ঢালটা হচ্ছে ডেল এইচ ডিভাইডেড বাই আর, পজিটিভ ঢাল। এখানকার ঢাল কোনটা? এখানকার ঢালটা হচ্ছে মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই হচ্ছে আর, বুঝছো? ওকে ওকে, এখন আমাকে তাহলে যে প্রশ্নটা করা হলো একটু আগে, এটা তো আমরা বুঝলাম, তাপোৎপাদী তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে সুন্দরভাবে লেখা গেল, ঠিক আছে? ডেল এইচ এটা মানে কি?
তাপ হারি, ওটা মানে কি তাপ উৎপাদী আর কি, গেল। আচ্ছা, এখন এখানে যে গ্রাফটা আমাকে বলতেছে 1/t আর হচ্ছে লগ কেপি, ঠিক আছে। তাহলে আমি ওই সেম গ্রাফটা আবার এখানে আর্ট করার চেষ্টা করি আর কি, অঙ্কন করতেছি। চলো, যদি আমি এখানে আর্ট করি, এখন তুমি আমরা বলো কোন রিয়াকশনের জন্য করবা, তুমি আমাকে জন্য এবার বলো যে কোন রিয়াকশনের জন্য করবা। উপরে যে রিয়াকশনটা বলছে ওটা কি কিছু বলছে আমাকে? উদ্দীপকের বিক্রিয়া দয়ের জন্য 1/t, বিক্রিয়া দয়ের জন্য বলছে। তাহলে জিনিসটা খেয়াল করে দেখো তো, আমার কাছে কয়টা গ্রাফ লাগবে? গ্রাফ লাগবে আমার কাছে দুইটা। কয়টা গ্রাফ লাগবে? আমার কাছে গ্রাফ লাগবে হচ্ছে দুইটা গ্রাফ লাগবে। কয়টা গ্রাফ লাগবে? লাগবে হচ্ছে আমার কাছে দুইটা গ্রাফ লাগবে। দুইটা গ্রাফ লাগবে, দুইটা গ্রাফ লাগবে। এইটার সাথে আমি আরেকটা গ্রাফ দিচ্ছি। কয়টা গ্রাফ হলো? দুইটা। ঠান্ডা মাথায় আসো, তাহলে এই পাশে দিলাম আমরা লগ কেপি, লগ কেপি ইজ 1/t। আচ্ছা, আমরা দিলাম লগ কেপি, লগ কেপি এটা হচ্ছে 1/t। ওকে, তাহলে একটা হইলো কেমন, প্রথম রিয়াকশনটা যেটা, এটা তাপ প্লাস তাপ মানে তাপ উৎপাদী আর কি। তাহলে দিলাম এটা 1 নাম্বার রিয়াকশনটার জন্য, আর এটা দিলাম আমরা 2 নাম্বার রিয়াকশনের জন্য। ওকে, তাহলে যখন এই প্লাস ব্যাপারটা আসছে, তার মানে হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ব্যাপারটা আসছে, তখন গ্রাফটা কেমন ছিল? তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য গ্রাফটা ছিল হচ্ছে এটা। হ্যাঁ, আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য গ্রাফটা ছিল কেমন? গ্রাফটা ছিল হচ্ছে এইরকম একটা গ্রাফ ছিল আর কি, ঠিক আছে। তাহলে এখন ভাই এখানে তাহলে ঢাল কত হবে, তাই না? প্রশ্ন হচ্ছে এটা, এখানে ঢাল কোনটা হবে? ঢালটা হবে হচ্ছে ডেল এইচ ডিভাইডেড বাই 2.303 ইন্টু আর। তো আমার প্রশ্ন আসতে পারে যে ভাই 2.30 কোথা থেকে আসলো? আগে তো এটা ছিল না, এখানে ছিল না, আসলেই ছিল না। তো আমি তো এইখান থেকে ইকুয়েশনটা বসাইছিলাম, লগ নিয়ে বসালে তো এই পার্টটাই আসতো, 2.303 আসতো, আসতো কিনা? ওইটা আমি বসাই দিচ্ছি এখানে। ওকে, এবার তুমি আসো এইখানকার ঘটনাটা। তাহলে এইখান থেকে যদি আমরা ঘটনাটা দিই, তখন তাহলে কি হবে? আবার আসবে ঢাল, ঢাল সমান আসবে নেগেটিভটা আসবে ডেল এইচ কত 2.303 সাথে হচ্ছে আর, এই না জিনিসটা। তাহলে এটা নিলাম কার জন্য? একের জন্য, তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য। এটা নিলাম কার জন্য? তাপ হারি বিক্রিয়াটার জন্য আর কি। ডান। সো এই দুটা গ্রাফ আমাকে অ্যাড করতে বলছিল, আমরা সুন্দরভাবে অ্যাড করছি। ক্লিয়ার? ওকে ওকে। বিক্রিয়াটিতে কেসি এর রাশিমালা প্রতিপাদন করো, কোনটা? এটার সাথে এটা। দেখো এটা কিন্তু করা আছে অলরেডি, যেমন ধরো A2 আর B3B2, তো এটা কিন্তু রাশিমালাটা প্রতিপাদন করা আছে। এই যে এটা, এটা কার মতো দেখতে? এই যে এর মতো দেখতে, N2 এবং 3H2 লিখতে। তো এটা কিন্তু করা আছে, কেসি এর রাশিমালাটা এরকমই একটা আসবে, এটা অলরেডি করে দেওয়া আছে। তো দ্যাটস ওয়াই এটা আর করতেছি না আমি, বুঝছো ঘটনাটা? এটা আমি করতেছি না, অলরেডি এরকম একটা ডান। হ্যাঁ, এটা তোমার কাছে HW প্রিভিয়াসলি এটা করানো হয়েছে। আবার দেখো, x°C তাপমাত্রায় 1 atm চাপে 30 লিটার আয়তনের একটি পাত্রে PCl5 এর বিয়োজন বিক্রিয়ার সাম্যাবস্থায় PCl5 25% বিয়োজিত অবস্থায় থাকে। আচ্ছা ঠিক আছে, উক্ত তাপমাত্রায় কেপি এর মানটা হচ্ছে বিক্রিয়াটা এত, তো এক্স এর মান বের করো, মানে কত তাপমাত্রায় হচ্ছে এত। আচ্ছা ঠিক আছে, দেখি ঘটনাটা কি করা যায়। তাহলে আমাদের কাছে দেখো কি বলছে, PCl5 এটাকে যদি ভেঙে লিখে দেওয়া যায়, তাহলে কি হবে? PCl3 এর সাথে হবে হচ্ছে Cl2 হবে। তাহলে 1 মোল ছিল 0 0, 1 থেকে আলফা চলে যায় আলফা। আচ্ছা ঠিক আছে, আলফার মান তো দিয়ে দেওয়া আছে, 20 এত % দেওয়া আছে। তাহলে আমাদের কাছে কেসি এর মান বের করি আমরা, আসো। তাহলে কেসি সমান আলফার মান আমরা জানি, তো এটা ক্ষেত্রে কত হবে? এত ডিভাইডেড বাই ভি ইন্টু এত ডিভাইডেড বাই ভি, মোল বাই আয়তন। তাহলে এখানে কি হবে? 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই হলো ভি, বুঝছো? আচ্ছা লিখলাম, এর মোট সংখ্যাটা কত? 0.2। তাহলে 0.2 ডিভাইডেড বাই কিন্তু কত বলছে? 30 লিটার পাত্র। তাহলে হচ্ছে 0.2 ডিভাইডেড বাই 30 ইন্টু 0.2 ডিভাইডেড বাই 30 লিখলাম। এটা তাহলে কত হবে? 1 মাইনাস 0.2 ডিভাইডেড বাই 30। এখান থেকে তুমি একটা কিসের মান বের করতে পারবা? কেসি এর একটা মান বের করতে পারবা আর কি। মান বের করছো? আগে এখান থেকে একটা কেসি এর মান বের করো, বের করছো। এবার আসো, তুমি জানো এবার কেসি আর কেপি এর মাঝখানে সম্পর্ক আছে, কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, এই তো ঘটনাটা। তাহলে তোমার কাছে দেখো কেপি এর মান দিয়ে দেওয়া আছে, কেসি এর মান তুমি বের করছো। তাহলে এবার তুমি দেখো আর টি টু দি পাওয়ার ডেল এন এর মানটা তোমার কাছে কত? 2 - 1, তার মানে 1। কেমনে বুঝলা? এদিকে 2 আছে, এদিকে 1 আছে, তাহলে 2 - 1 করলে ঠিক আছে। আচ্ছা পাইছি। তাহলে তোমার কাছে দেখো কি লিখতে পাচ্ছ তখন? কেপি ডিভাইডেড বাই কেসি। কেসি এর যে ভ্যালুটা পাইছো, কেপি এর যে ভ্যালুটা পাইছো, ওখানে দেওয়া আছে, দুটাকে অনুপাত করছো। করার পর এবার তোমাকে টি এর মান বের করতে হবে। টি এর মান বের করতে হবে কেমনে? কেপি ডিভাইডেড বাই কেসি নিছো,
তার সাথে হচ্ছে আবার আর এর মানটা গুণ করে দিতে হবে এদিকে, তাহলে 8.2 না, এটিএম যেহেতু আছে তাহলে 0.0821 এইটা দিতে হবে আর কি, দিলে এখান থেকে এটা মানটা বের হবে। এই একটা জিনিস আমার মনে হয় একটু করা দরকার। হ্যাঁ, তাহলে 0.2 ইন্টু 0.2 ভাগ হচ্ছে 30 দিলাম, ডিভাইডেড বাই 1 মাইনাস 0.2 দিলাম। এত হচ্ছে আমাদের কাছে কেসি এর মান আসছে। কেসি এর মানের সাথে গুণ করব কত, 0.0821 এত, এর সাথে উপরে দিব কত, কেপি এর মান 0.0417 এত, তাহলে আসলো কত, 304.75 এত কেলভিন। আমাকে বের করতে বলছে কিসে, সেলসিয়াসে, তাহলে এর থেকে বিয়োগ দেব হচ্ছে 273 বিয়োগ দিলে যেটা হয়, তাহলে 31.75 ডিগ্রি সেলসিয়াস। জিনিসটা কি বুঝছো নাকি বলো তো? এ তো কেসি বের করছি আগে, তারপরে সমীকরণ থেকে বের করে ফেলছি আর কি।